আরে নরেশ দা যে, অনেকদিন পর দেখা হইল। কি খবর কও? আসো, চা খাইতে খাইতে একটু গল্প করি। না রে পল্টু, আজ থাক। আকাশের অবস্থা মোটেও ভালো নয়। ওই দেখ কেমন ঘন কালো মেঘ ঘিরে ধরেছে, এক্ষুনি নামলো বলে। না না, আজ বাড়ি যাই। না না, অনেকদিন পর দেখা হইল, একটু তো অন্তত চা খাইয়া যাও। আচ্ছা ঠিক আছে। হরিদা, ঝট করে দুটো চা দাও তো। এই রে, গেল, সব গেল। বাড়িতে কত কাজ পড়ে আছে। ধুর, কে জানে এখন এই ঝড় বৃষ্টি কখন থামে। কিরে পল্টু, এখনো তো থামলো না। হ্যাঁ, তাই তো দেখতাছি। বুঝলা নরেশ দা, এই খালি খালি বসে থাকতে না একদম ভাল লাগতেছে না। একটা ভালো দেখা গল্প কও তো। এই বৃষ্টির মধ্যে গল্প একদম জমা যাবে। গল্প? তুই এখনো সেই ছোটই থেকে গেলি রে, গল্প শুনবি? না মানে ওই আর কি, এই সত্যি ঘটনা থাকলে একটা কও তো। ঠিক আছে, আমার স্কুল লাইফের একটা ঘটনা তোকে বলি। হরিদা, আর একটা করে চা দাও তো। তখন আমার বয়স 18, স্কুলে পড়ি। পরীক্ষার 2 মাস আগে ভালো করে পড়াশোনা করবার জন্য বাবা আমাকে দিদার বাড়িতে পাঠিয়ে দেয়। কারণ আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি। জ্যাঠা, মেজো কাকা, ছোট কাকা, ভাই বোন, দাদু ঠাম্মা সবাই একসাথেই থাকতাম। সারাক্ষণ বাড়িতে হুটো পাটা চেঁচামেচি লেগেই থাকতো। তাই একটু নিরিবিলিতে পড়াশোনা করার জন্য বাবা আমাকে আমার দিদার বাড়িতে পাঠিয়েছিল। দিদার বাড়িতে মামি, মামা আর দিদা ছাড়া আর কেউ থাকে না। দাদু বহুকাল আগেই মারা গেছেন। দিদার বাড়িতে গিয়ে প্রথম 2 দিন বেশ ভালোই কাটলো। রাত 9টার মধ্যে রাতের খাওয়া সেরে 11টা সাড়ে 11টা পর্যন্ত পড়ে তারপর ঘুমোতে যেতাম। নমস্কার সকল ভিউয়ার্সকে, আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট নিয়ে এসেছি। চ্যানেলের অনেক বন্ধুরা আছে যারা এই রকম 2D অ্যানিমেশন নিয়ে আগ্রহী। তাদের কথা মাথায় রেখে একটি সম্পূর্ণ নতুন বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাস নিয়ে এসেছি। যদি শিখতে আগ্রহী হন, নিচে দেওয়া নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন। ধন্যবাদ। ঘটনাটা ঘটল 3য় দিন থেকে। সেদিন একটা অঙ্ক কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। তাই বারবার চেষ্টা করতে করতে ঘড়ির কাঁটা কখন যে 12টা পার করে ফেলেছে টেরই পাইনি। হুঁশ ফিরল একটা কান্নার শব্দে। জানালার বাইরে কেউ কাঁদছে। আমি জানালার বাইরে উকি দিয়ে দেখলাম একটি অল্প বয়সী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে আর একভাবে কেঁদে চলেছে। আমি ডাক দিলাম, এই যে বলছি, এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আর তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওইদিকে। আমার নাম অম্বিকা। আমার না 3 কুলে কেউ নেই, আমি একাই থাকি। জানো, আমার খুব পড়াশোনা করার ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। তাই তোমার জানালার বাইরে দাঁড়িয়ে আমি রোজ তোমার পড়া শুনি। কিন্তু আজকে তুমি পড়ছো না, শুধুই লিখে যাচ্ছ। ও, এই ব্যাপার? এর জন্য বুঝি অমন করে কাঁদতে হয়? আচ্ছা, এক কাজ করো, তুমি না হয় আমার একটা বই নিয়ে গিয়ে পড়ো, কেমন? আমি পড়তে জানি নে, তুমি আমাকে শিখিয়ে দেবে কেমন করে পড়তে হয়? না মানে আমি
কিন্তু মামা মামি জানতে পারলে আমাকে খুব বকাবকি করবে তো। ধুর, তুমি পাগল নাকি? আমি তো রাতে আসবো, কেউ দেখতে পাবে না আমাকে। কিন্তু মানে আচ্ছা ঠিক আছে। তবে তবে আমি কাল থেকেই আসবো কিন্তু, হ্যাঁ কাল থেকেই আসবো। এই বলে মেয়েটা সেদিনের মতো বিদায় নিল। আমিও বই খাতা বন্ধ করে শুয়ে পড়লাম। সেদিন রাতে কিছুতেই ঘুমোতে পারলাম না। চোখ বন্ধ করলেই মেয়েটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। কি অদ্ভুত মায়া তার ওই চোখ দুটোই, ওই নিষ্পাপ ফুলের মতো মুখটাই ওই রকম একজোড়া চোখ না হলে কি আর মানায়? মেয়েটার কথা মন থেকে কিছুতেই যাচ্ছিল না। পরের দিন পুরো দিনটাই আমার খুব অস্থিরভাবে কাটল। কেন জানি না, সারা দিনটাই শুধু ভেবেছি কখন রাত হবে আর কখন অম্বিকা পড়তে আসবে। ধুর, আজ মনে হয় মেয়েটা আর আসবে না। শুয়ে পড়ি গে যাই। আচ্ছা, তাহলে আমাকে পড়াবে কে শুনি? কে? ও, এসেছো? আর একটু আগে আসতে পারো না? যাই হোক, কাল থেকে একটু আগে এসো। পারবো না গো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই 12টার আগে আসতে পারি না। এই 12টা থেকে 2টো পর্যন্তই আমি সময় পাই তোমার কাছে আসার। তুমি পারবে না আমায় এই সময়ের মধ্যে পড়াতে? কিন্তু কেন? সারাটা দিনে আর কোনো সময় পাও না আসার? ও তুমি বুঝবে না, পরে একদিন সব বুঝিয়ে বলবো তোমায়। এখন ঝটপট পড়াটা শিখিয়ে দাও দেখি। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকে পড়াতে শুরু করলাম। সত্যি বলতে আমি তার ওই স্নিগ্ধ সরল মুখটার মায়ায় পড়ে গেছি। আর সেই কারণেই বোধহয় কোনো কিছুই আমার তেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। অম্বিকা খুব অল্প দিনের মধ্যেই পড়তে শিখে নিল। আমি একদিন মজা করে বললাম, এবার তো তোমার ছুটি, পড়তে শিখে গেছো, আর তো তুমি আসবে না বোধহয়, তাই তো? তা হচ্ছে না, আমি তাও আসবো। আমি কি শুধু পড়তে আসি নাকি? বুদ্ধুরাম একটা, বুঝেও না কিছু। আমার আমার তোমাকে ভালো লাগে। এ তুমি কি বলছো? মানে এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। এরপর যত দিন যায় আমরা একে অপরের আরো কাছে আসতে থাকি, আরো ঘনিষ্ঠ হতে থাকি। অম্বিকা এখন আর পড়তে আসে না, আগের মতোই ঠিক রাত 12টা বাজলেই আসে। এসে সোজা আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে সারা দিনের যত কথা এক নিঃশ্বাসে বাচ্চাদের মতো বলে তারপর চুপ করে। সত্যি বলতে আমারও বেশ ভালো লাগে ওর এইসব পাগলামিগুলো। অম্বিকার মুখের আদলের সাথে ওর এইসব পাগলামিগুলো ওকে আরো মায়াবী করে তোলে। মাসখানেক পর একদিন খেতে বসে দিদা আমাকে বলল, কি রে দাদু ভাই, তোর শরীরটা দিন দিন কেমন যেন অর্ধেক হয়ে যাচ্ছে, কি হয়েছে রে? হবে না আবার, তোমার নাতির তো বেশি পড়াশোনা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আমি কদিন ধরেই দেখছি অনেক রাতে ও একা একা ভক ভক করে। গতকালকে আমি কৌতূহল সামলাতে না পেরে ওর ঘরে উকি দিয়ে দেখি ও একটা কালো বিড়ালকে বুকে জড়িয়ে ধরে তার সাথে বক বক করছে। সে কি রে দাদু ভাই? আমি ভয়ে চমকে উঠলাম। মামা কি তাহলে সব জেনে গেছে? কিন্তু মামা বিড়াল বলে চালিয়ে দিল কেন ব্যাপারটা? আমি লজ্জায় মাথা নিচু করে তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে নিজের ঘরে চলে আসলাম। মামার কথাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ছি, এবার আমি মামার সামনে যাব কি করে? মামা তাহলে ব্যাপারটা জেনেই গেল, অথচ মামা আমাকে শাসন করলো না, বরং বরং ব্যাপারটা বিড়াল বলে উড়িয়ে দিল। এই প্রথমবার আমার মনে হলো কিছু একটা ঘটছে যা মোটেও স্বাভাবিক নয়।
অম্বিকার আসার অপেক্ষায় রইলাম। অম্বিকা আসতেই ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কে বলো তো? সত্যি করে বলো তুমি কে? কেনই বা তুমি রাত 12টা বাজলে আসো, আর কেনই বা 2টো বাজলে চলে যাও? না না, আমি কোনো কথা শুনবো না, আজ তোমাকে বলতেই এমন হবে। করছো কেন? বলো তুমি কে? শান্ত হও, শান্ত হও, এখানে বসো। দেখি, তাকাও আমার দিকে। কি হয়েছে তোমার? তাকাও আমার দিকে। আমি আবারও কোথায় যেন হারিয়ে গেলাম, আর কোনো প্রশ্ন করতে পারলাম না। রাত 2টোর সময় যখন অম্বিকা চলে যাওয়ার জন্য ঘরের বাইরে বেরোলো, অমনি আমার ঘোর কেটে গেল। আমি নিঃশব্দে অম্বিকার পিছু নিলাম। দেখলাম অম্বিকা একটা জঙ্গলে প্রবেশ করলো, আর ধীরে ধীরে ওর শরীরটা একটা কালো বিড়ালে পরিণত হলো। আমি আতঙ্কে, দুঃখে, ঘৃণায় চিৎকার করতে থাকলাম। কি হয়ে গেল? আমার ভালোবাসা, আমার অনুভূতি নিয়ে এইভাবে খেলছিল এতদিন এই ডায়েরিটা, আর আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমি কি করব? অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরলাম। সবাইকে ডেকে অম্বিকার প্রথম দিনের আগমন থেকে আজ বিড়ালে পরিণত হওয়া অবধি সমস্ত ঘটনাটা খুলে বললাম। সবাই ভয়ে আতঙ্কে শিউরে উঠল। খানিকক্ষণ পর দিদা বলল, ওরে দিনু, তুই কাল সকালে দাদু ভাইকে নিয়ে চাঁপাতলার গ্রামে যা। সেখানে ভূতনাথ নামে একজন খুব বড় গুণিন আছে। আমার বিশ্বাস সে নিশ্চয়ই দাদু ভাইকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করতে পারবে। দিদার কথা অনুযায়ী পরদিন সকালে আমি আর মামা সেই গুণিনের বাড়ি গেলাম। সে পুরো ঘটনাটা শোনার পর তার ঘর থেকে একটা তামার বালা নিয়ে আসলো। বালাটার উপরে একটা চাবি লাগানো দেখলাম। বালাটার ভেতরে কি যেন একটা ভরে দিয়ে তারপর আমার হাতে পরিয়ে দিয়ে চাবিটা ঘুরিয়ে আটকে দিল, যাতে আমি চাইলেও বালাটা হাত থেকে খুলতে না পারি। আর চাবিটা মামার এই হাতে নে, দিয়ে বলল, এটা তোর কাছেই রাখবি, কোনোভাবেই যেন তোর ভাগ্নের কাছে না যায়, খুব সাবধান। আর এই নে, জল পড়াটা বাড়ির চারিধারে ছিটিয়ে দিবি, যা, বিপদ কেটে যাবে। বাড়ি ফিরে গুণিনের কথা মতো জল পড়াটা বাড়ির চারিধারে ছিটিয়ে দিলাম। সেদিন রাতে অম্বিকা আর আসলো না ঠিকই, কিন্তু আমার স্বপ্নে এসে বলল, তোমাকে আমার কাছ থেকে কেউ করে নিতে পারবে না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? এই তাবিজ পরে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে? তা আমি কিছুতেই হতে দেবো না, হতে দেবো না আমি। পরের একটা মাস আমার সাথে রোজ রাতে মামা ঘুমোতো, কিন্তু ওই দিনের পর থেকে আর কোনোদিন অম্বিকা আমার স্বপ্নেও আসেনি। তবে সত্যি বলতে কি জানেন, আমি আজও অম্বিকাকে ভুলতে পারিনি। হতে পারে সে মানুষ নয়, সে অশরীরী, তবে তার সান্নিধ্য আর ভালোবাসায় সে আমায় এমন এক অনুভূতি দিয়েছে যা এই পৃথিবীর কোনো নারীর পক্ষে দেওয়াটা কখনোই সম্ভব নয়।